এইবারে আমাদের টপিক স্পিসিস এরিয়া রিলেশনশিপ। এটা আপাতভাবে একটু কঠিন মনে হয় মানুষজনের কাছে, কিন্তু এটা প্রচন্ড রকম ইন্টারেস্টিং, আর সেই জন্যই এটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। স্পিসিস এরিয়া রিলেশনশিপের খুব বেসিক বিষয়টা কি, যে তুমি কোনো একটা জায়গার বায়োডাইভার্সিটি যখন কাউন্ট করছো, সাপোজ কোনো একটা নির্দিষ্ট এলাকা, সেই এলাকার যে ক্ষেত্রফল, সেইটা যে এরিয়াটা যখন আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, এই এই ছোট্ট এরিয়া ছিল, সেখানে আরেকটা এরিয়া যোগ হলো, এখন এরিয়া ডবল হয়ে গেল। তাহলে খুব বেসিক ব্যাপার কি, আমি এরিয়া যত বাড়াবো, নাম্বার অফ স্পিসিস হওয়ার সম্ভাবনা সেখানে বেশি। মানে খুব সহজ ভাবে ভাবো, তুমি একটা ছোট্ট জঙ্গল সার্ভে করছো, সেখানে নাম্বার অফ স্পিসিস তুমি যা পাবে, তুমি জঙ্গলের পরিমাণটা বাড়ালে পাশের জঙ্গলটাও ক্যালকুলেট করে নিলে, ওই পাশের জঙ্গলটাও তোমার রাডারের মধ্যে নিয়ে চলে এলে। সুতরাং তুমি এরিয়া যত বাড়াচ্ছ, তোমার নাম্বার অফ স্পিসিস বা ডাইভার্সিটি অফ স্পিসিস সেটা কিন্তু বাড়ছে। এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার। তো হাম্বলট বলে একজন সায়েন্টিস্ট, তিনি সাউথ আমেরিকার ফরেস্টে তিনি এরকমই সার্ভে ওয়ার্ক করতেন। তো তিনি এই বিষয়টা প্রথম পর্যবেক্ষণ করেন, যে তিনি দেখেন যে আমি যে এই সার্ভে করছি, এই যে স্পিসিসের নাম্বারটা বেড়ে যাচ্ছে, ভ্যারাইটি বেড়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটির অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, এটা কিসের উপর ডিনোট করছে, বা এর সঙ্গে কার উপর এটা রিলেটেড। খুব সহজ হিসেব, যে যত বড় এরিয়া তুমি কভার করছো, তত তোমার স্পিসিস ডাইভার্সিটি বাড়ছে, তত তোমার স্পিসিসের রিচনেস বাড়ছে, তত তোমার নাম্বার অফ স্পিসিস বাড়ছে। তো তিনি এই জিনিসটা কিন্তু ডিসকভার করেন এবং এটাকে ম্যাথামেটিক্যালিও তিনি দেখান। কিন্তু সেখানেও একটা মজার বিষয় রয়েছে। ধরো এবার আমরা যদি বলি যে আমরা ইনফাইনাইট নাম্বার অবধি যদি আমার এরিয়াকে বাড়াতে থাকি, তাহলে ইনফাইনাইট নাম্বার অবধি কি স্পিসিসের নাম্বারও বাড়তে থাকবে? না। সবসময় মনে রাখবে, ইনিশিয়ালি এরিয়া বাড়ার সাথে সাথে নাম্বার অফ স্পিসিস বাড়বে। একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে যাওয়ার পরে তুমি এরিয়া যতই বাড়াও, নাম্বার অফ স্পিসিস আর বাড়বে না। এইটা কিন্তু এখানকার সব থেকে বড় বিষয়। দেখো, উনি বলছেন স্পিসিস রিচনেস ইনক্রিজেস উইথ এরিয়া। খুব ভালো কথা। বাট 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 আপ টু সাম লিমিট। এই লিমিটটা আমরা ভুলে যাব। এইটা ভুলে গেলে কিন্তু চলবে না। সুতরাং মনে রাখতে হবে, একটা নির্দিষ্ট লিমিট অফ দি স্পিসিস বাড়ছে, যত আমি এরিয়া বাড়াচ্ছি স্পিসিস বাড়ছে, এরিয়া বাড়াচ্ছি স্পিসিস বাড়ছে। একটা সময় গিয়ে দেখা যাবে যে এরিয়া বাড়াচ্ছি কিন্তু স্পিসিস আর বাড়ছে না। সুতরাং দেখো, এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে একটু বলি, খুব ভালো করে বুঝবে, অত্যন্ত সহজ জিনিস, কিন্তু বুঝতে হবে, না বুঝলেই এইটাই প্রচন্ড কঠিন জিনিস হয়ে যায় সমস্ত স্টুডেন্টের কাছে। দেখো, স্পিসিস রিচনেস মানে বায়োডাইভার্সিটি বা স্পিসিস রিচনেস, সেইটাকে উনি ক্যাপিটাল এস দিয়ে দেখাচ্ছেন। এবার ইনিশিয়ালি এই যে স্পিসিস রিচনেস যেহেতু এরিয়ার সঙ্গে প্রপোর্শনের, তাই জন্য উনি বলছেন ডাইরেক্টলি প্রপোর্শনেট টু এরিয়া। এবার এরিয়াকে উনি ডিনোট করছেন ক্যাপিটাল এ দিয়ে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স, সেটা প্রপোর্শনেট টু এ। তাহলে স্পিসিস রিচনেস সেটা কিন্তু আমার এরিয়ার সাথে পুরোপুরি প্রপোর্শনেট, অ্যাটলিস্ট ইনিশিয়ালি। কিন্তু দেখো, এখানে এর মাথায় পাওয়ারে উনি একটা জেড বসিয়েছেন। এটা কি জিনিস? না, এই জেডটাকে বলা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই রিগ্রেশন কোএফিসিয়েন্টের বিষয়টা কি জানো তো? খুব সহজভাবে আমি বলছি, একটু বোঝার চেষ্টা করো, এইটা বুঝে নিলে আর কখনো ভুলবে না। ব্যাপারটা কি, দেখো, আমি এই নিচে প্লট করেছি গ্রাফে। কিরকম? না, ওপরের দিকে এই যে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে স্পিসিস রিচনেস, আর এক্স অ্যাক্সিসে আমি রেখেছি এরিয়া। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি যদি একটা গ্রাফ ড্র করি, দেখো গ্রাফটা কিন্তু স্ট্রেট হচ্ছে না। কেন স্ট্রেট হচ্ছে না? কারণ স্ট্রেট তখনই হতো যখন এই প্রপোর্শনেট হওয়ার ব্যাপারটা আনলিমিটেড টাইম অবধি হতো। মানে কি? মানে স্ট্রেট তখনই হতো যখন এরিয়া বাড়ার সাথে সাথে অনির্দিষ্টকাল পর্যন্ত স্পিসিসও বাড়তে থাকতো। কিন্তু তা তো হচ্ছে না। ইনিশিয়ালি গ্রাফের এই আমার এর দিকে তাকাও, দেখো এই পয়েন্টারে দেখো, ইনিশিয়ালি এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, ইনিশিয়ালি দেখো এরিয়া বাড়ছে, স্পিসিস রিচনেস বাড়ছে, এরিয়া বাড়ছে, স্পিসিস রিচনেস বাড়ছে। একটা সময়ে যাওয়ার পরে দেখো, আর কিন্তু স্পিসিস রিচনেস বাড়ছে না। স্পিসিস রিচনেস যদি বাড়তো, তাহলে এই লাইনটা উপরের দিকে ড্র হতো। উপরের দিকে তো ড্র হচ্ছে না। এই লাইনটা দেখো এখান থেকে বিঙ্কে ডান দিকে ঢুকে যাচ্ছে। তার মানে কি, এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার পরে দেখা যাচ্ছে, ইনিশিয়াল ফেজটা বাদ দেওয়ার পরে
এই এই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমি এরিয়া বাড়াচ্ছি, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আমার স্পিসিস রিচনেস উপরের দিকে স্টিফ হয়ে না গিয়ে সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে স্পিসিস রিচনেস আর বাড়লো না। তাই জন্য দেখো, এই যে গ্রাফটা, এই যে লাইনটা, এটা কিন্তু স্ট্রেট লাইন হলো না, এটাকে এনসিইআরটি বলেছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নামটা খুব ভালো করে মনে রাখো, টার্মিনোলজিটা। এবং এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এর যে স্লোপ, এর যে স্লোপটা, এই স্লোপটা মানে ডিগনিফাইড হয় জেড দিয়ে। এই জেড এর ভ্যালুটা মানে তার উপরেই ডিপেন্ড করে এই স্লোপটা কিরকম হবে। সুতরাং তাহলে জেড কে আমরা কি বলছি? রিগ্রেশন কোএফিসিয়েন্ট। যেটা আমরা দেখছি এরিয়ার মাথায় বসিয়ে দিয়েছি। এটা এই স্লোপটাকে ডিগনিফাই করে, যে স্লোপটা মানে স্টিপ হবে নাকি এরকম হবে, নাকি আরো নিচের দিকে থাকবে, একটু উপরের দিকে থাকবে, কিরকম হবে, স্লোপটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে এই জেড এর উপরে, যেটাকে আমরা বলছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই স্লোপের ভ্যালু ইউজুয়ালি 0.1 থেকে 0.2 অব্দি থাকে। এইবার খুব মজার একটা বিষয় আমরা করছি, দেখো একটু ম্যাথামেটিক্স এর কথা খেয়াল করো, কিন্তু আমরা ম্যাথামেটিক্স পড়ছি না তাই ভয়ের কোনো কারণ নেই, এটা বায়োলজি বা ইকোলজি। দেখো, আমি এখানে বলেছিলাম is proportionate to a মানে এরিয়া। এইবার আমি এখানে লগ যোগ করলাম, তাহলে উইথ লগ এই ইকুয়েশনটাকে কিরকম জায়গায় নিয়ে আসবো? দেখো, এখানে যদি আমাকে প্রপোর্শনের চিহ্নটা তুলতে হয়, ইকুয়ালস টু আনতে হয়, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, এবং সেই কনস্ট্যান্ট আমি কিন্তু নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লগ সি। দেখো, তাহলে দুদিকে লগ বসাচ্ছি, লগ এস ইকুয়ালস টু দিলাম, কনস্ট্যান্ট তুলে দিলাম, মানে প্রপোর্শনের তুলে দিলাম, তাই জন্য কনস্ট্যান্ট নিয়ে এলাম, সি হচ্ছে আমার নতুন কনস্ট্যান্ট, সিটা হচ্ছে লগ সি বসালাম, প্লাস দিয়ে দেখো পাওয়ারে যে থাকে সে সামনে চলে আসে, লগ দিলে তোমরা সকলেই জানো। এইবার হয়ে গেল জেড লগ এ। এই ব্যাপারটা বুঝতে পারলে? এবার প্রশ্ন হচ্ছে যে এই সায়েন্টিস্ট এত কিছু থাকতে এখানে লগ যোগ করলেন কেন? তার একটা কারণ রয়েছে। এইবারে আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, লগ এক্স ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ, এটা আর কিছুই না, আমাদের সেই চিরপরিচিত স্ট্রেট লাইনের ইকুয়েশন। তিনি এই ইকুয়েশনটা যখন স্ট্রেট লাইনে মানে লগ যখন এর সঙ্গে অ্যাড করলেন, লগ দিয়ে যখন তিনি এক্সপ্রেস করলেন, তখন দেখা গেল আরে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে এলো, সেটাকে উনি এবার ড্র করলেন। তাহলে বোঝা গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই যে লাইনটা প্রথমে পেয়েছিলাম, এটা কিন্তু লগ আনার আগে, দ্যাট ইজ এই ইকুয়েশনটা, এস প্রপোর্শনেট টু এ হলো। এইবার তিনি যখন এখানে লগ যোগ করলেন, দেখা গেল এটা আমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলে এসছে। দেখো, লগ ইকুয়েশন উইল ফর্ম আ স্ট্রেট লাইন। সহজ হিসেব বুঝতে পারলাম যে এবার লগ যোগ করলে উনি স্ট্রেট লাইন পেয়ে গেলেন। এইবার এই যে স্ট্রেট লাইন ফরমেশন হলো, স্ট্রেট লাইনের যে ইকুয়েশন, সেখানেও দেখো এই যে জেড ফ্যাক্টরটা রয়েছে, এই যে জেড রয়েছে, আগেই বলেছি এ কি করে না, এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে আমার স্লোপটাকে ডিনোট করে, কিন্তু এবার তো আমার স্ট্রেট লাইন হয়ে গেল লগ দেওয়ার পরে। তাহলে এখন কিন্তু জেড স্ট্যান্ডস ফর, আগে ছিল স্লোপ, এখন দেখো বলে দিচ্ছি স্পিসিস রিচনেস পার ইউনিট এরিয়া। তাহলে কোনো একটা নির্দিষ্ট এলাকায় স্পিসিসের রিচনেস বা বায়োডাইভার্সিটি যতটা বাড়ছে বা কমছে, সেটা কিন্তু আমরা প্রকাশ করছি এই জেড দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে জেড স্ট্যান্ডস ফর স্পিসিস রিচনেস, আর এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যখন আমার ছিল প্রথম ইকুয়েশনটা, সেখানে জেড স্ট্যান্ডস ফর রিগ্রেশন কোএফিসিয়েন্ট। বোঝা গেল? এইবার দেখো, যদি কোনো ইকুয়েশনে দেখা যায় এই ভ্যালু অফ জেড খুব হাই যাচ্ছে, তাহলে বুঝবো সেই জায়গার বায়োডাইভার্সিটি অনেক বেশি। সেটাই আমি এখানে বলেছি স্পিসিস রিচনেস পার ইউনিট এরিয়া। তাহলে দেখো, তাহলে কোনো একটা এলাকা, ধরো সেই জায়গার ভ্যালু অফ জেড খুব হাই, যে ভ্যালু অফ জেড খুব হাই যাচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে সেই জায়গার বায়োডাইভার্সিটি অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে লার্জ এরিয়ার ক্ষেত্রে যখন আমি একটু বড় এরিয়া নিচ্ছি, তখন আমার এই ভ্যালু অফ জেড সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফর ম্যামালস এবং ফ্রুট ইটিং বার্ডস, তাদের ক্ষেত্রে ওই ভ্যালু অফ জেড সেটা একটু বেশির দিকে থাকছে। কত না, লার্জ এরিয়ার ক্ষেত্রে 0.6 থেকে 1.2। একটু আগে ভেবে দেখো, আমি এখানে বলেছিলাম জেড এর ভ্যালু হবে 0.1 থেকে 0.2, এখানে কি বললাম যে
লার্জ এরিয়ার ক্ষেত্রে এই জেড এর ভ্যালু স্ট্রেট লাইন ইকুয়েশনের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 অনেক অনেক অনেকটাই বেশি। আবার আরো একটা কথা এনসিইআরটি তে উল্লেখ করছে যে ফ্রুট ইটিং বার্ডস এবং ম্যামালস তাদের ক্ষেত্রেও দেখবো এই জেড এর ভ্যালু অনেকটাই বেশি, দ্যাট ইজ 1.12। এবং যখন জেড এর ভ্যালু এতটাই বেশি হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই স্লোপটা প্রচন্ড রকমের স্টিপ হবে। আর যদি জেড এর ভ্যালু কম হতো, স্লোপ নিচের দিকে যেত। তাহলে তোমাকে যদি কোনো পরীক্ষায়, নিটের পরীক্ষায় হোক বা কোনো প্রবেশিকা পরীক্ষায় হোক বা তোমাদের স্কুলের পরীক্ষায় হোক, বোর্ড এক্সামে যদি কিচ্ছু না বলে এরকম কতগুলো গ্রাফ বসিয়ে দেয়, কোনো গ্রাফে দেখছো লাইনটা মাঝখানে এরকম স্টিপ, কোনোটা মাঝামাঝি, কোনোটা এরকম নিচে রয়েছে, নিচে প্রশ্ন করা হলো যে কোন গ্রাফের ক্ষেত্রে জেড এর ভ্যালু সব থেকে হাই যাবে, তুমি সেক্ষেত্রে কি উত্তর দেবে, সেই ক্ষেত্রে তোমার উত্তর কি থাকবে, এইটা রইল। দেখো, তুমি বুঝতে পারবে যেটাতে এই যে উপরের ভ্যালুটা মানে এই যে স্টিফনেসটা সব থেকে বেশি, সেটাতে তুমি বুঝতে পারবে যে তোমার সেই জায়গার জেড এর ভ্যালু সব থেকে বেশি, সেই জায়গার স্লোপটা যত স্টিপ হবে সেই জায়গার বায়োডাইভার্সিটি তত বেশি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা খুব মজার এক্সাম্পল। দেখো, এখানে অ্যাম্ফিবিয়ান্স, বার্ডস আর ম্যামালস এই তিন রকম জিনিস ব্যাপার দিয়ে বা তিন রকম স্পিসিস দিয়ে আমরা কিন্তু এই গ্রাফটা ড্র করছি। আমরা এই গ্রাফটার ক্ষেত্রে দেখি, দেখো গ্রাফটা কিরকম স্টিপ হয়ে উপরের দিকে গিয়েছে। আমি এখানে কিছুই না, ম্যামালের ভ্যালুগুলো পরপর পরপর বসানো হলো, অ্যাম্ফিবিয়ানের ভ্যালুগুলো পরপর বসানো হলো, বার্ডস এর ভ্যালুগুলো পরপর বসানো হলো, বসিয়ে এই গ্রাফটা ড্র করা হলো। দেখো স্টিফনেস কত বেশি, বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এই জায়গা স্পিসিস রিচনেস অনেক বেশি। আবার এই জায়গায় দেখো গ্রাফটা অনেকটা স্ক্যাটার্ড। আচ্ছা, এই বিভিন্ন বিভিন্ন কালার গুলো কেন? গ্রিন কালারটা অস্ট্রেলিয়ার জন্য দেখানো হচ্ছে, এই পার্পেল কালারটা সাউথ আমেরিকা, হলুদটা হচ্ছে নর্থ আমেরিকা, আফ্রিকা আরেকটা, ইউরেশিয়া আরেকটা। তাহলে আলাদা আলাদা সাবকন্টিনেন্টের এই বিভিন্ন স্পিসিস গুলোর কন্ডিশন আমরা কিন্তু এই গ্রাফে এরকম ভাবে প্রকাশ করছি। এবং আমাদের ন্যাচারালি ইকোলজিস্টরা এইভাবেই কিন্তু কাজ করেন। কোনো একটা এরিয়ার বায়োডাইভার্সিটিকে তিনি যখন এক্সপ্রেস করছেন, তিনি তখন এই গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করছেন। এবং সেখানেই ফুটিয়ে তোলা হচ্ছে যে গ্রাফটা যদি স্টিফ হয় তার মানে বায়োডাইভার্সিটি বেশি। সময়ের সঙ্গে সঙ্গে ধরো কোনো জায়গায় দেখা যাচ্ছে গ্রাফটা স্টিফনেস থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, জেড এর ভ্যালু কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার বায়োডাইভার্সিটি আস্তে আস্তে কমতে থাকছে।